সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে আলোচনাটি করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব এর সমাধান করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি অবচয় অধ্যায়ের দ্বিতীয় অঙ্কটি। এর সমাধান আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। প্রথমে উদ্দীপকটি ভালো মতো লক্ষ্য করে দেখো কি কি তথ্য তারা উদ্দীপকে আমাকে দিয়েছে। হোসেন কোম্পানি লিমিটেড 2012 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে 5,000 টাকা পরিবহন খরচ প্রদান করে। এর সংস্থাপন ব্যয় 15,000 টাকা নির্বাহ করেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। এ মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। মেয়াদ শেষে মেশিনটি বিক্রি করে 10,000 টাকা পাওয়া যাবে। এই হলো উদ্দীপক। এখানে লক্ষ্য করো, উদ্দীপকে কোথাও কিন্তু অপচয় ধরার কোনো পার্সেন্টেজ নেই। আমরা গতদিন 1 নম্বর ক্লাস যে করেছিলাম সেখানটায় একটু তুমি প্রশ্নটি লক্ষ্য করো কীরকম ছিল। সেখানে কিন্তু আমার অবচয়ের যে 20%, মেশিনটির অবচয় 20% ধরতে হবে এমন অবচয়ের পার্সেন্টেজ দেয়া ছিল। বাট আজকে যে অঙ্কটি আমরা সমাধান করতে এসেছি সেই অঙ্কটির কিন্তু কোনো পার্সেন্টেজ নেই। তাহলে পার্সেন্টেজ যদি অবচয়ের হার যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে অবচয় ধরার একরকম নিয়ম, যদি পার্সেন্টেজ দেয়া না থাকে তাহলে অবচয় ধার্যের নিয়মটি একটু পরিবর্তন হবে। তো আমরা দেখি করণীয়তে কি কি করতে বলেছে। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। আমরা জানি সরল রৈখিক পদ্ধতি বলতে বোঝায় যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে। এরপরে বলেছে 3 বছরের জাবেদা দেখাও। আমি প্রথম 3 বছরের জাবেদা দেখাবো। অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। আমরা জাবেদা যদি 3 বছর করি তাহলে অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাবটাও 3 বছরের জন্যই প্রস্তুত করে দেখাবো। এবার উদ্দীপকে আমরা কিছু বিষয় ভালো মতো বুঝে নেই। সম্পদ কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে এবং পরিবহন খরচ দিয়েছি 5,000, তাহলে 1,05,000 ব্যয় হলো। এখানে আবার 15,000 টাকা সংস্থাপন ব্যয় গিয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমরা এখানে একটা রুলস মনে রাখব, যেই দিন মেশিনটি বা স্থায়ী সম্পত্তি সংস্থাপিত হবে সেই দিন থেকে আমাকে অপচয় ধার্য করতে হবে। আমার কিন্তু মেশিনটি সংস্থাপিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসে মেশিনটি কার্যকরী হয়নি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বসানোর পর এটার কাজ আরম্ভ হয়েছে। তাহলে আমি কিন্তু 2012 সালের জন্য অবচয় কিন্তু পুরো 1 বছরের ধরতে পারবো না। যেই দিন থেকে ব্যবহার শুরু করেছি সেই দিন থেকে পরবর্তী ডিসেম্বর 31 পর্যন্ত টোটাল 11 মাসের অবচয় আমাকে প্রথম বছর ধরতে হবে। দ্বিতীয় বছর 12 মাসের অবচয় ধরবো, তৃতীয় মাসেও 12 মাসের অবচয় ধরবো। এভাবে যতদিন আয়ুষ্কাল ততদিন আমি 12 মাস ধরেই অবচয় ধরবো। কিন্তু প্রথম বছর আমরা তা পারছি না কারণ সংস্থাপিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আমাকে অবচয় ধার্য করতে হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই। সো আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধান খাতা কলমে করে দেখাবো। চলো আমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হই। এই যে আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার কার্যক্রম শুরু করে দিয়েছি। পার্সেন্টেজ থাকলে অবচয় ধরার পার্সেন্টেজ থাকলে একরকম নিয়ম, পার্সেন্টেজ না থাকলে ভিন্ন রকমের নিয়ম। তাহলে আমরা বার্ষিক অবচয় সূত্রটি কেমন লিখব এটা দেখে নেই। বার্ষিক অবচয় এটা করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে, সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, আর নিচে আমরা লিখব আয়ুষ্কাল বা মেয়াদ। আয়ুষ্কাল। এবার আমরা সম্পদের মোট মূল্য হিসেবে কত পাচ্ছি। প্রথমত আমরা 1 লক্ষ টাকা দিয়ে সম্পদটি কিনেছিলাম। এরপরে আমি 5,000 টাকা পরিবহন খরচ দিয়েছিলাম এই মেশিন কেনার জন্য, যোগ করব 5,000 এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি সংস্থাপন করে ব্যয় করেছিলাম 15,000 টাকা। এই হলো আমার সম্পদের মোট ক্রয় মূল্য 1,20,000 টাকা। এখান থেকে উদ্দীপকে বলেছে মেয়াদ শেষে মেশিনটি বিক্রি করে 10,000 টাকা পাওয়া যাবে। দ্যাট মিনস ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000।
এবার আমি আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। আয়ুষ্কাল এখানে বলা ছিল এই মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব। এবার নিচে অ্যান্সারটি লিখব। 1,20,000 থেকে 10,000 গেলে থাকে 1,10,000। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বার্ষিক অবচয় চলে আসবে। ক্যালকুলেটর আমি বের করে দেখেছি, এটার পরিমাণ হয় 22,000 টাকা। এই এখন আমি অবচয় সারণী প্রস্তুত করে দেখাবো। যদিও এটা বাধ্যতামূলক নয়, তবে অবচয় সারণী করলে আমার জাবেদাটি নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যায়। এই হলো আমার অবচয় সারণী। অঙ্কটি আমার স্টার্ট হয়েছিল 2012 সালে। আমি আবারও তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়। লক্ষ্য করো, এখানে আমরা 22,000 টাকা বার্ষিক অবচয় বের করেছিলাম। এই যে বার্ষিক অবচয় 22,000 টাকা, প্রতি বছর অবচয় 22,000 টাকা হবে। তবে 2012 সালে কিন্তু অবচয় 22,000 টাকা হবে না। এর কারণ হচ্ছে আমরা 2012 সালে অবচয়টা ধার্য করা শুরু করেছিলাম 11 মাসের জন্য, কারণ আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মেশিনটি ব্যবহার শুরু করেছি। তুমি উদ্দীপকটি একটু ভালো মতো লক্ষ্য করো, দেখো উদ্দীপকে কী বলেছে। এই যে এর সংস্থাপন ব্যয় 15,000 টাকা নির্বাহ করেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। যেই দিন সংস্থাপন ব্যয় ঘটিয়ে মেশিনটি ব্যবহার শুরু হবে সেই দিন থেকে অবচয় ধরতে হবে। তার মানে ফেব্রুয়ারি মাসে কার্যারম্ভ হয়েছে, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 31 পর্যন্ত মোট 11 মাসের জন্য আমাকে অবচয় ধার্য করতে হবে। এটা 12 মাসের অবচয়, বার্ষিক অবচয়। এটাকে 12 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করে আমি 2012 সালের জন্য স্পেশাল অবচয় আমরা পেয়ে যাব। ছকে চলে যাই, এখানে আমি কাজটি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। বার্ষিক অবচয় ছিল 22,000। এটাকে আমি ভাগ করব প্রথমে 12 মাস দিয়ে, তাহলে 1 মাস বেরোবে, কিন্তু আমি প্রথম বছর 11 মাস ইউজ করেছি। 11 মাস দিয়ে গুণ করলে আমার হবে 20,167 টাকা। 20,167 টাকা। 2013 সাল, এটা হয়েছে পুরো 22,000 টাকা, কারণ ওখানে কোনো ভাঙতি মাস কাউন্ট হবে না। এরপরে আমরা যাব 2014 সাল, এটাও 22,000 টাকা হবে। 2015 সালেও 22,000 টাকা হবে। যেহেতু আয়ুষ্কাল 5 বছর, আমাকে 5 বছর পর্যন্ত এরকম কাজ করতে হবে। 2016 সাল 22,000। তাহলে এখানে কত বছর হলো একটু লক্ষ্য করো। 1 2 3 4 5, দেখে মনে হচ্ছে 5 বছর, কিন্তু প্রথম বছর কিন্তু 1 বছর 1 মাস অবচয় কম ধরেছি। এটা আবার 16 সালের পরে গিয়ে আমরা আরও 1 বছরের অবচয় ধরে দেখাবো, নইলে আমাকে পুরো 5 বছরের অবচয় দেখানো হবে না। এখানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 4 বছর 11 মাসের অবচয় আছে, তাহলে আরও 1 মাস শর্ট রয়েছে। সেই 1 মাসেরটা আমরা 17 সালে গিয়ে আমরা বাকি 1 মাসের অবচয়টা ধার্য করে দেখাবো। 2017 22,000 টাকাকে প্রথমে আমরা 12 মাস দিয়ে ভাগ করব। এখানে বছরের শুরুতে 11 মাস ধরেছিলাম, বছরের শেষে আমি 1 মাসের ধরব। ধরলে যা হবে তাই হচ্ছে আমার শেষ বছরের অবচয়, 11833 টাকা। অবচয় ধরা আমার শেষ হয়ে গেছে। প্রথম বছর একটু ব্যতিক্রম হয়েছে, শেষ বছর একটু ব্যতিক্রম হয়েছে, মাঝখানের 4 বছরের কোনো প্রবলেম নেই। এখানে 1 মাস আর এখানে 11 মাস মিলালে আবার 1 বছর হয়ে যায়, টোটাল 5 বছরও হয়ে যায়। এবার আমাকে পুঞ্জীভূত অবচয়ের কলামটি ফিল আপ করতে হবে। পুঞ্জীভূত অবচয়ের কলামটি ফিল আপ করার জন্য আমাকে এই কলামের যোগফলটি সরাসরি এখানে প্রথমে লিখতে হবে, 20,167। তারপরে যে কাজটি করতে হবে, এই 20,167-র সাথে আমাকে এই 22,000 টাকা যোগ করতে হবে। এইটার সাথে এটা যোগ করে যোগফলটা এখানে লিখতে হবে, তাহলে হবে 42,167। 42,167। এটার সাথে আবার এই 22,000 টাকা যোগ করে আমাকে যোগফলটি এখানে লিখতে হবে, 64,167 টাকা হবে। এটা 64,167। এটার সাথে আবার এই 22,000 যোগ করে এখানে লিখতে হবে 86,167। তারপরে 86,167-র সাথে এই 22,000 যোগ করলে হবে 86, 88,
1,08,167 টাকা, 1,08,167 টাকা। ফাইনালি আমরা 1,08,167 সাথে এই 1,883 টাকা যোগ করলে হবে 1,10,000 টাকা। এই হলো আমার টোটাল পুঞ্জীভূত অপচয় বা অপচয় সারণীর কাজ। আশা করি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছ। এবার আমরা চলে যাব আমার পরবর্তী প্রশ্নের সমাধানে। আমার খ নম্বর প্রশ্নে জাবেদা করতে বলেছে। প্রথম 3 বছরের জন্য আমি এখন জাবেদা করব। বলেছে 3 বছরের জাবেদা দেখাও। আমি এখন 3 বছরের জাবেদা দেখাবো। অঙ্কটি শুরু হয়েছিল 2012 সালে, তাহলে প্রথমে 2012 লিখব। প্রথম যে কাজ হবে, আমি যে মেশিন কিনেছিলাম, লক্ষ্য করো এখানে তথ্যটি ভালো মতো লক্ষ্য করো। আমি যে মেশিন কিনেছিলাম এই কেনার তথ্যটি লক্ষ্য করো। কি বলেছে? 1 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনেছি, 5,000 টাকা পরিবহন খরচ দিয়েছি। দুটো ঘটনা কিন্তু একই ডেটে ঘটেছে। সম্পদের আনুষঙ্গিক খরচ সম্পদের সাথে যোগ হয়ে যাবে। একই ডেটে হওয়ার কারণে আমি জানুয়ারি মাসের 1 তারিখেই লিখব 1 লক্ষ আর 5,000, মোট 1,05,000 টাকা। কী লিখবো জাবেদা? মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবং ব্যাখ্যা লিখব মেশিনের ক্রয় মূল্য এবং পরিবহন খরচ হিসাবে লিপিবদ্ধ করা হলো। এই কথাটি আমি ব্যাখ্যা আকারে লিখে দিব। এই হচ্ছে আমার জাবেদা এবং ব্যাখ্যা। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে মেশিন ক্রয় করে এর বহন খরচ হিসাবে লিপিবদ্ধ করা হলো। মেশিনের মূল্য ছিল 1 লক্ষ টাকা, বহন খরচ ছিল 5,000 টাকা। তাহলে আমার যোগফল হবে 1,05,000 টাকা। এরপরে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এই মেশিনটি বসানোর জন্য সংস্থাপন ব্যয় করেছি 15,000 টাকা। তাহলে আমাকে এখন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দিতে হবে সেম জাবেদাটিই হবে, শুধুমাত্র ব্যাখ্যাটি চেঞ্জ হয়ে যাবে, কারণ সংস্থাপন ব্যয়কেও মেশিন নামেই লিখতে হবে। এই হলো আমার সংস্থাপন ব্যয়ের জাবেদা। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখেছি মেশিনের সংস্থাপন ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হলো। এখন সংস্থাপন ব্যয় ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দিয়েছিলাম কত টাকা? উদ্দীপকে দেওয়া ছিল 15,000, আমরা এখানে 15,000 টাকাই লিখব। গেল। আমার 2012 সালে আর কোনো সম্পদ রিলেটেড কোনো হিসাব আর নেই। এখন আমাকে দেখতে হবে বছরের শেষে যে মুখস্থ জাবেদা দুটো দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে অপচয় ধার্য করার জাবেদা দিতে হবে, তারপরে আমরা অপচয়কে বন্ধ করার জাবেদা দিব। প্রথমে আমরা অপচয় ধার্যের জাবেদা দিব ডিসেম্বর মাসের 31 তারিখে। জাবেদাটি হবে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব মেশিনের অপচয় ধার্য করা হলো। এই হলো বার্ষিক অপচয় ধার্যের জাবেদা। অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এখন আমরা সারণীতে দেখলে আমরা দেখতে পাবো অপচয় আসলে কত টাকা হয়েছিল প্রথম বছর। লক্ষ্য করো, প্রথম বছর অপচয় হয়েছিল 20,167 টাকা। 2012 সালের অপচয় ছিল 20,167 টাকা। আমি জাবেদায় এই টাকাটি এখন লিখব, 20,167। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই অপচয় হিসাবকে ডেবিট করেছি, এটা মুনাফা জাতীয় ব্যয়, এটাকে বন্ধ করার জন্য একটি সমাপনী দাখিলা দিতে হবে। সেটা হচ্ছে আয় সারাংশ ডেবিট, অপচয় ক্রেডিট। ব্যাখ্যা লিখব অপচয় হিসাব বন্ধ করা হলো। টাকার পরিমাণ এই 20,167 টাকাই হবে। এই হচ্ছে অপচয় বন্ধ করার জাবেদা। আয় সারাংশ ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ওই 20,167 টাকাই হবে, 20,167। 2012 সালে লিখবার মতো আর কোনো তথ্য উদ্দীপকে নেই। এখন আমরা কাল্পনিক কিছু কাজ করব, মুখস্থ কিছু কাজ করব। এখন আমরা চলে যাব 2013 সালের জাবেদায়। এই ছকের মধ্যেই আমরা 2013 সাল লিখে কিছু কাজ এখানে করব। 2013 সালে আমার এমন কোনো তথ্য ছিল না যে আমরা এখানে লিখতে পারি। তবে আমরা এটা জানি 2013 সালে এই স্থায়ী সম্পদ হিসেবে মেশিনটি ব্যবহৃত হয়েছিল। আর মেশিন যখনই ব্যবহৃত হবে তখন তার অপচয় হবে। অপচয় হবার জন্য প্রথমত আমরা এই জাবেদাটি লিখব,
তারপরে অপচয় বন্ধ করার জন্য এই জাবেদাটি লিখব। টাকার অ্যামাউন্ট এই অঙ্কে চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রথম বছর 11 মাসের জাবেদা ধরেছিলাম, কিন্তু দ্বিতীয় বছর থেকে কিন্তু 12 মাসের অপচয় ধরা হয়েছে। সো আমরা যখন 13 সালের জাবেদা করতে যাব, এই দুটো জাবেদা অপচয় ধরার জন্য একবার দিব এটি, আর একবার অপচয় বন্ধ করার জন্য জাবেদা দিব এটি। এই দুটো জাবেদা আমাকে আবারও 13 সালের জন্য দিতে হবে। এই হচ্ছে 13 সালের ডিসেম্বর 31-এ অবচয় ধার্যের জাবেদা। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, একই রকম জাবেদা, টাকার অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। আমরা সারণীটি একটু লক্ষ্য করি। 2013 সালের অবচয়ের অবস্থানটি কী ছিল? 22,000 টাকা ছিল। তাহলে আমরা এখন জাবেদায় 22,000 টাকা লিখব। এখন এই অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আবার জাবেদা দিব আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। আমার প্রথম পৃষ্ঠায় জায়গা শেষ হয়ে গিয়েছিল, তাই আমাকে দ্বিতীয় পৃষ্ঠায় বাধ্যতামূলকভাবে আসতে হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠায় যখন আমি ছকটিকে টেনে নিয়ে আসবো, তখন কিন্তু আমাকে এখানে উপরে একটি দাগ দিলেই হবে। আবার নতুন করে তারিখ, বিবরণ, ডেবিট, ক্রেডিট এগুলো কিছুই লিখতে হবে না দ্বিতীয় পেজে যখন আমরা যাব। তো আমরা এখন অবচয় 13 সালের অবচয়কে বন্ধ করার জন্য জাবেদা দিব ডিসেম্বর 31, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত হবে? অবচয় ধার্যের সময় আমার 22,000 টাকা হয়েছিল, বন্ধ করার সময়ও 22,000 টাকাই হবে, কোনো টাকার পরিবর্তন নেই। এবার ব্যাখ্যা লিখব। অবচয় হিসাব বন্ধ করা হলো, লিখেছি আমার অবচয় বন্ধ করার ব্যাখ্যা। এরপরে আমরা যাব 2013 সালের পর 2014 সালে। আমরা উদ্দীপক থেকে যতটুকু জেনেছি 14 সালে নতুন কোনো স্থায়ী সম্পদ কেনা বা অর্জন করার জন্য কোনো ব্যয় হয়নি। তবে ধরে নিব আমরা 14 সালে ওই সম্পদটি আবার পুনরায় ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হলেই অবচয় ধরতে হবে। সো অবচয় ধার্যের জাবেদা দিতে হবে প্রথমে, তারপরে অবচয় বন্ধের জাবেদা দিতে হবে, এবং এই জাবেদা দুটো দিতে হবে ডিসেম্বর মাসের 31 তারিখে। এই যে আমি অবচয় ধার্য জাবেদা লিখেছি, টাকা 2014 সালে কত, আমি সারণীটি আবার একটু লক্ষ্য করি। আমি জানি 22,000 টাকা, তারপরে তুমি একটু দেখে নাও। 2014 সালেও বার্ষিক অবচয় 22,000 টাকা। আমি এখন জাবেদায় 22,000 টাকাই লিখব। এখন আমি 3 বছরের জাবেদা করতে বলায় আমি 3 বছরের তৃতীয় বছরের শেষ জাবেদাটি এখন দিব। এই অবচয় হিসাবটাকে বন্ধ করার জন্য জাবেদা দিব আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তৃতীয় বছরে অবচয় বন্ধ করার জাবেদা দেওয়া হয়ে গেছে। এবার টাকার পরিমাণ লিখব 22,000 টাকা। যত টাকা অবচয় ধার্য করেছি ঠিক তত টাকাই আমরা বন্ধ করার জন্য জাবেদায় লিখব টাকা। শেষ হয়ে গেছে আমার জাবেদার সম্পূর্ণ কাজ। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে প্রথমেই অবচয় হিসাবের খতিয়ানটি প্রস্তুত করব। যেহেতু আমার অঙ্কটি দেখে নিই আমরা একটু জাবেদায় কত সালের, এই যে অঙ্কটি হচ্ছে 2012 সালের, তাহলে 12 সালের আমার খতিয়ান করতে হবে। এখানে আমি 3 বছরের জাবেদা করেছি, তারপরে 13 সালের খতিয়ান করতে হবে, এখানে 14 সালের খতিয়ান করতে হবে এখানে। তো প্রথমে আমি 2012 দুপাশে লিখে নিই। 2012 দুপাশে আমি লিখে নিলাম 2012 সালের অঙ্ক। অবচয় ঘটেছিল কবে? আমরা জানি ডিসেম্বর মাসের 31 তারিখে। একটি অবচয় ডেবিট পাশে ছিল, একটি অবচয় ক্রেডিট পাশে ছিল। আমি এখন কিন্তু মুখস্থ লিখছি, আমি একটু পরে তোমাকে সলিউশনটি দেখাবো। আমি এখন মুখস্থ লিখে যাচ্ছি। উভয় পাশে আমি ডিসেম্বর 31 লিখছি এই কারণে, কারণ অবচয় ধার্য করার জন্য একটি হিসাব ডেবিট করেছিলাম, আবার অবচয় বন্ধ করার জন্য আরেকটি অবচয় হিসাব ক্রেডিট করেছিলাম। আমি জানি দুই দিকেই অবচয় হিসাব আছে, তাই দুই দিকে আমি আগেই লিখে নিচ্ছি ডিসেম্বর 31। এবার কোনটা কোন দিকে লিখবো, এবার জাবেদা দেখে বাকিটা ডিসাইড করব আমি। দেখো 2012 সালের প্রথমে অবচয় হিসাব আছে ডেবিট পাশে 20,167 টাকা। তাহলে আমি ডেবিট পাশে লিখব 20,167, 20,167 টাকা লিখলাম। এখন আমাকে বিপরীত নাম লিখতে হবে। দেখো অবচয়ের বিপরীতে পুঞ্জীভূত অবচয় আছে, তাহলে এখন নামটি লিখব আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব। এই লিখে নিলাম।
এবার ক্রেডিট পাশে আমার অবচয়ের বিপরীতে যে নাম ছিল সে টাকাটি আগে লিখে নেই। দেখো ক্রেডিট পাশে অবচয় ছিল 20,167 টাকা, অবচয় নামে ক্রেডিট ছিল। আমি এখন আবার ক্রেডিট পাশে 20,167 টাকা লিখব। 20,167 টাকা। বিপরীত নাম লিখতে হবে, ওই অবচয়ের বিপরীতে আয় সারাংশ নাম ছিল। এই 2012 সালে আর কোনো অবচয় রিলেটেড তথ্য নেই, দুটো তথ্যই থাকে। এবং 2012 সাল থেকে 13 সালে যখন যাব তখন আমরা এই দুটো নামই পাবো। 14 সালেও এভাবেই পাবো। প্রতি বছর অবচয়ের খতিয়ানটি এভাবেই হবে। এখন আমি যে কাজটি করব, দুই পাশ মিলে গেছে, ব্যালেন্স সিডিও হবে না, ব্যালেন্স বিডিও হবে না, তাই জাস্ট দাগ দিয়ে নিচে যোগফলটি বসিয়ে দিলেই আমার 2012 সালের কাজ শেষ হয়ে যায়। যোগফল লেখার জন্য আমি দাগ দিয়ে ফেলেছি, এবার যোগফলটি নিচে বসিয়ে দিব। 20,167 টাকা। লক্ষ্য করবে যত বছরেরই অবচয়ের খতিয়ান করতে বলুক না কেন, প্রত্যেকটি খতিয়ানে অবচয় হিসাবের প্রত্যেকটি খতিয়ানে এ দুটো নামই বসবে। তাহলে আমি এখন 12 সালে যা করেছি হুবহু কপি করব 13 সালে, শুধু টাকার অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। আমি 13 সালে তাই করব। দেখো কিভাবে আমি করছি। 2013 ডিসেম্বর 31, পুঞ্জীভূত অবচয়। এখানেও লিখব 2013 ডিসেম্বর 31, সরি এটা আয় সারাংশ, আয় সারাংশ। এবার আমি টাকা লিখব। আমি 2013 সালের দিকে লক্ষ্য করব। দেখো 2013 সালে অবচয়ের টাকা কত ছিল। এই 2013 সাল 31 ডিসেম্বর তারিখে অবচয় ছিল 22,000 টাকা। এখন আমি 22,000 টাকা লিখব। এখানে উভয় পাশে 22,000 টাকা লিখব, কারণ জাবেদার উভয় পাশেই 22,000 টাকা ছিল। 22,000 টাকা লিখলাম। এবার যোগফল লেখার জন্য নিচে দুই দাগ দিয়ে হিসাবটি ক্লোজ করে দিব। আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি যোগফলটি লিখে দিচ্ছি 22,000। ঠিক একইভাবে 2014 সালের তথ্যগুলো আমরা এভাবেই লিখে নিব, মুখস্থ লিখে নিব। এই নাম দুটোই হবে। 2000 টাকার অ্যামাউন্ট চেঞ্জ হবে। 2014 ডিসেম্বর 31। এখানেও লিখব 2014 ডিসেম্বর 31 আয় সারাংশ। এবার আমরা টাকা লিখব। টাকা কত লিখবো আমরা একটু 14 সালের দিকে লক্ষ্য করি। দেখো 14 সালের জাবেদায় কী অবস্থা আছে। 14 সালে এখানে বলেছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। এখানে 22,000 টাকা আছে। এখানে আয় সারাংশ অবচয় হিসাব, এখানেও 22,000 টাকা আছে। তো এটি আমরা এখন লিখে দিব 22,000 টাকা। উভয় পাশে লিখব 22,000, কারণ এটা 2014 সালে অবচয় 22,000 টাকাই হয়েছিল। এবার যোগফলের জন্য নিচে দুই দাগ দিয়ে আমি ক্লোজ করব। আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার যোগফল নিচে নামিয়ে বসিয়ে দিচ্ছি আমি 22,000 টাকা, 22,000 টাকা। শেষ হয়ে গেছে আমার অবচয় নামক খতিয়ানের সম্পূর্ণ কাজ। এবার আমরা যাচ্ছি পরবর্তী খতিয়ান, পুঞ্জীভূত অবচয় হিসাব বা অবচয় সঞ্চিতি হিসাব। এখানে আমি তোমাকে একটি ছোট্ট বিষয়ে সতর্ক করছি। অনেক সময় এই ছোট্ট বিষয়টি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। একটু জাবেদাটি লক্ষ্য করো। আমরা জাবেদায় অবচয়ের জাবেদায় কী লিখেছি দেখো। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা লিখেছি। তো এখানে পুঞ্জীভূত অবচয় লিখেছি বলেই কিন্তু আমি এখানে পুঞ্জীভূত অবচয় নামে খতিয়ান করছি। কিন্তু তুমি একটা বিষয় লক্ষ্য করো, তোমার প্রশ্নে কি বের করতে বলেছিল। লক্ষ্য করো প্রশ্নে কি করতে বলেছে। আমি দেখাচ্ছি তোমাকে প্রশ্নটি আবার। দেখো তুমি প্রশ্নে কি করতে বলেছে। 3 বছরের জাবেদা দেখাও, দেখিয়েছি অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। যখন তোমাকে এখানে অবচয় সঞ্চিতি হিসাব করতে বলবে তখন কিন্তু তুমি অবশ্যই জাবেদায়
এখানে পুঞ্জীভূত অবচয় না লিখে অবচয় সঞ্চিতি হিসাব লিখবে, নচেত কোনো কোনো শিক্ষক তোমার এটিকে ভুল মনে করে অঙ্কটিকে কেটে দিতে পারে। যদিও এটা কোনো ভুল নয়, কিন্তু যেহেতু প্রশ্নের করণীয়তে তোমাকে বলেছে অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো, তাই আমরা অবচয় সঞ্চিতি নামটি জাবেদায়ও লিখব, খতিয়ানেও লিখব। এটা করলে প্রশ্নকর্তার প্রশ্নের প্রতি শ্রদ্ধা দেখানো হয়, আর এটা দেখানো প্রত্যেকটা স্টুডেন্টের উচিত। তবে আমি আপাতত যেহেতু পুঞ্জীভূত অবচয় লিখেছি, খতিয়ানটা এ নামে করেই বোঝাচ্ছি। শুধু এই জায়গাটায় তুমি সতর্ক থেকো, যখন প্রশ্নে পুঞ্জীভূত অবচয় বলবে তখন তুমি জাবেদায় পুঞ্জীভূত অবচয় লিখবে, যখন প্রশ্নে অবচয় সঞ্চিতি বলবে তখন তুমি লিখবে এখানে অবচয় সঞ্চিতি হিসাব। এই বিষয়টিতে তুমি সতর্ক থাকতে হবে। এই হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান প্রস্তুতের ছক। অঙ্কটি ছিল আমাদের 2012 সালের। প্রথমে আমি 2012 সাল দুই দিকে লিখে নিব। পুঞ্জীভূত অবচয় হয়েছিল ডিসেম্বর মাসের 31 তারিখে ক্রেডিট পাশে। আমরা একটু জাবেদাটি লক্ষ্য করি। 2012 সালের, এই যে 2012 সালের জাবেদা, এখানে পুঞ্জীভূত অবচয় দেখো ক্রেডিট পাশে রয়েছে। এই যে ক্রেডিট পাশে রয়েছে 20,167 টাকা। আমি ক্রেডিট পাশে লিখব 20,167 টাকা, নাম লিখব বিপরীত অবচয় হিসাব 20,167, 20,167, বিপরীত নাম অবচয় হিসাব। এবার যেই দিকে টাকা কম হবে, খতিয়ানের নিয়ম হচ্ছে যেই দিকে টাকা কম হবে সেই দিকে লিখতে হয় ব্যালেন্স সিডি। আমি দেখতে পাচ্ছি ডেবিট পাশে কোনো টাকাই নেই, তাহলে এখানে হবে ডিসেম্বর 31-এ ব্যালেন্স সিডি। এখানে সিডি হবে, কত হবে আমি একটু পরে লিখছি। এটা লেখার পর এখানে আমি নিচে দাগ দিয়ে যোগফল লেখার জন্য কলাম করে নেব। আমি দাগ দিয়েছি, এবার যোগফল নামাবো। বড় যোগফল যেটি হবে সেইটি উভয় পাশে লিখতে হয়, খতিয়ানের এটা নিয়ম। তাই আমি 20,167 টাকা উভয় পাশে লিখব, 20,167 টাকা লিখলাম। এবার এইদিকে জিরো, তাহলে পার্থক্যের টাকাটা এই টাকাটাই হবে। এই টাকা থেকে 0 টাকা বাদ দিলে পার্থক্য কিন্তু এই 20,167 টাকাই হবে। এটি আমরা সিডি আকারে দেখাবো, 20,167 টাকা। এটাকে আবার তার পরের বছর 2013 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি আকারে দেখাতে হবে। বিডি আকারে দেখাতে হবে 20,167 টাকা। শেষ হয়ে গেছে 12 সাল থেকে 13 সালে ব্যালেন্স বিডি ট্রান্সফার করার কাজ। এবার আমরা 13 সালের জাবেদার দিকে একটু লক্ষ্য করব। দেখো 13 সালের জাবেদায় অবচয়, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে আছে 22,000। আমি ক্রেডিট দিকে লিখব 22,000 টাকা ডিসেম্বর 31-এ, নাম লিখব অবচয়, টাকা লিখব ক্রেডিট দিকে, যেহেতু পুঞ্জীভূত অবচয় জাবেদায় ক্রেডিট দিকে অবস্থান করছে। এই যাবে, এখানে লিখব ডিসেম্বর 31, 22,000 টাকা, নাম লিখব অবচয় হিসাব। লিখেছি। আমি দেখতেই পাচ্ছি ডেবিট পাশে কোনো টাকা নেই, আর 2013 সালে জাবেদার মধ্যে আর কোনো পুঞ্জীভূত অবচয় নামে হিসাবও নেই, একটিই ছিল। তাহলে ক্রেডিট পাশের যোগফলটি বড় হবে, ডেবিট পাশে কোনো টাকাই বসবে না। তাহলে ব্যালেন্স সিডির টাকাটি কিন্তু ডেবিট পাশেই বসবে, এইটির মতো। তাহলে আমি এখন ডেবিট পাশে ব্যালেন্স সিডি লিখব 2013 ডিসেম্বর 31 সিডি। এবার আমি নিচে যোগফল লেখার জন্য দাগ টেনে দিব। আমার দাগ টানা হয়ে গেছে, এবার যোগফলটি নামাবো। বড় যোগফল উভয় দিকে নামাবো, এই দিকে নাই এই দিকে আছে। তাহলে 20,167 আর 22,000 হয় 42,167 টাকা। এই যোগফলটি আমরা উভয় দিকেই লিখব, যেহেতু এটি বড় যোগফল। 42,167, এখানে কোনো টাকা নেই, 0 টাকা। তাহলে ব্যালেন্স সিডি কিন্তু পুরো টাকাই হবে। দ্যাট মিন্স 42,167 টাকা। এটাকে আবার তার পরের সাল অর্থাৎ
14 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এটাকে আমাকে আবার ব্যালেন্স বিডি করতে হবে। ব্যালেন্স বিডি 42,167 টাকা। এবার আমরা 14 সালের জাবেদায় যাব। 14 সালের জাবেদাটি একটু দেখে নাও। এই যে 14 সালের জাবেদা। 14 সালে অবচয় ডেবিট ছিল, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল। খতিয়ান করছি পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট পাশে 22,000 আছে, আমি ক্রেডিট পাশে 22,000 লিখব অবচয় নামে। ডিসেম্বর 31 22,000 নামে লিখব, বিপরীত পাশের নাম লিখব অবচয় হিসাব। লিখেছি। এবার আমার আর কোনো জাবেদায় লেখার মতো পুঞ্জীভূত অবচয় নামে কোনো হিসাব নেই। তাহলে এখন কি কাজ করতে হবে? যোগফলটি নামাবো, উভয় পাশে পার্থক্য করবো, ব্যালেন্স সিডি করবো, পেডি করবো। এখন যোগফল করার জন্য আমি দাগ টেনে দিব। আমার যোগফল লেখার জায়গা হয়ে গেছে, এবার আমি যোগফলটি বসিয়ে দিব। 64,167 টাকা উভয় পাশে লিখব। 64,167। এবার ডেবিট পাশে কোনো টাকা লেখার মতো ছিল না, তাই ডেবিট পাশে 0 টাকা হওয়াতে পুরো টাকাটি ব্যালেন্স সিডি নামে বসবে 2014 সালে। ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। $64,167 টাকা। এটা আবার 2000। যদি 3 বছরের জাবেদা করেছি, এইটা না লিখলেও কোনো সমস্যা নেই, তারপরও আমি তোমাকে বোঝানোর জন্য ব্যালেন্স বিডি পর্যন্ত করে দিচ্ছি। ব্যালেন্স বিডি তাহলে সিডি যত হয়েছিল ঠিক তত টাকাই হবে ব্যালেন্স বিডি, 64,167 টাকা। এই ছিল আমার পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানের সমস্ত কাজ। এই খতিয়ানের মাধ্যমে শেষ হয়ে গেল আমার অবচয় অধ্যায়ের দ্বিতীয় অঙ্কটি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। সমস্যা মনে করলে কমেন্টস করে কিন্তু আমাকে তুমি জানাতে পারো। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।